চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সুবীর অধিকারীর কাছে। আবার ফিরে এলাম দাদা আপনার কাছে। গানের মানুষ গান দিয়ে আজকে আমরা এই আয়োজনটা শুরু করতে পারি কি? পৌষ মাসের একটি গান দিয়ে শুরু করতে চাচ্ছি, মান্নাদের বিখ্যাত গান, আশা করি সবার ভালো লাগবে। পৌষের কাছাকাছি রোদ মাখা সেদিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেদিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। অনুজ কার নাম না জেনে অধরেতে কোনো সাড়া নাই নে, অনুজ কার নাম না জেনে অধরেতে কোনো সাড়া নাই নে। দেখার না দেখার কাছাকাছি কোনো রং চোখে আর ভাসবে কি কখনো, চোখে আর ভাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেদিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। বাহ, সুন্দর। সাধারণত কি ধরনের গান আপনার বেশি গাওয়া হয়ে থাকে? সব ধরনের গানই গাইতে চেষ্টা করি এবং আমি গানের শিক্ষকতা করি। আচ্ছা। আমিও চাই আমার বাচ্চাদের যারা আমার কাছে গান শেখে, আমি সব ধরনের গানই শিখিয়ে থাকি তাদেরকে। আপনি তো টাঙ্গাইলে থাকছেন, টাঙ্গাইলে বসবাস করে গান গাওয়া এবং সেখানে শিক্ষকতা করা নিঃসন্দেহে ভীষণ ভালো লাগার একটি কাজ, কিন্তু তারপরে তো কিছু না কিছু চ্যালেঞ্জ থেকেই যায়, যে ঢাকা থেকে দূরে থেকে সঙ্গীত চর্চার সাথে যুক্ত থাকা, নিজেকে নিযুক্ত রাখা, কি ধরনের প্রতিবন্ধকতাগুলো নিজের সম্মুখীন হয়ে থাকেন? আসলে বাচ্চাদের গান শেখালে নিজের চর্চাটা খুব কম হয়, এটা একটা প্রবলেম হয়। আর বাচ্চাদের স্কেল তো সবার একরকম না, এক একজনকে এক এক রকম স্কেলে গান শেখাতে হয়, তাতে নিজের তো অবশ্যই কিছুটা তো ক্ষতি হয়ই, আর নিজের চর্চাটারও একটু প্রভাব পড়ে সেটাতে, যে চর্চাটা ভালো হয় না। একটু শুরুর দিকে যদি চলে যেতে চাই পেছনের দিকে, যে গান শেখাটা আসলে কিভাবে শুরু হয়েছিল বা কত বছর বয়স থেকে গান শেখা শুরু করেছিলেন? আচ্ছা, আমার বাড়িতেই গান বাজনার একটা পরিবেশ ছিল, কারণ আপনারা হয়তো জেনে থাকবেন টাঙ্গাইলের ওস্তাদ রতন অধিকারীর আমি ছোট ছেলে। আচ্ছা। আমার বাবার টাঙ্গাইলের যদি আপনি 90% কৃতিত্ব ধরেন যে গান বাজনার জগতে, তাহলে সেটা 90%ই তার। জি। যত জাতীয় পুরস্কার প্রাপ্ত বলেন, ভালো ভালো আর্টিস্ট যারা বেরিয়েছে সবাই বাবার স্টুডেন্ট ছিল। আমাদের ঘরেই গান বাজনা ছিল। আর ছোটবেলায় প্রথমে আমি তবলা বাজিয়েছি। আচ্ছা। এটা কি বলবো, বাড়িতে গান বাজনা থাকার কারণে তো তবলা দেখতে দেখতে আমি আমাদের বাড়িতে ছোট একটা ফিলিপস, সেই ছোটবেলার কথা বলছি, সেই ফিলিপস রেডিও ছিল, সেখানে দুপুরবেলার দিকে গান হতো। তো সেই রেডিওতে যে গানগুলো বাজতো সেখানে আমি টেবিল টোকাতাম। আচ্ছা। মা একদিন দেখে ফেলে, বলে যে ও তো বাজায়, তো ঠিক বাজায় মনে হয়। তো বাবাকে একদিন দেখিয়েছে যে ও যে এটা বাজায়, দেখো আমার মনে হয় সব ঠিক বাজায়। বাবা তো দেখে অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, ও তো ভালো বাজায়, আচ্ছা দেখি তো। আমাকে জিজ্ঞেস করলো, তুমি তবলাতে বাজাতে পারবে? আমি বললাম হ্যাঁ পারবো। হ্যাঁ। তো বাবা এরপর গান শুরু করলো, যে গানই গায় আমি বাজিয়ে ফেলি। আচ্ছা, মানে এটা তবলাতে? হ্যাঁ, তবলাতে। জি। এবং আমার হাত তো তখন অনেক ছোট ছোট, যে তবলার যে মাঝখানে ক্ষীরণ অংশটা থাকে কালো, এটার ও পাশে তো আঙ্গুল যায় না, তখন আমি এভাবে বাজাতাম। হ্যাঁ। সবচেয়ে ছোট তবলা বাদক আমার 4 বছর বয়স যখন, তখন থেকে আমি স্টেজে তবলা বাজাই। আচ্ছা। এবং দীর্ঘদিন 4 বছর বয়সে? হ্যাঁ, 4 বছর। আচ্ছা। হ্যাঁ, বয়সে।
এবং অনেক সময় অনেক টাঙ্গাইলের মানুষ এগুলো জানে, অনেকে যারা দেখে, পুরনো লোকজন যারা আছে, এই তুমি সেই সুবীর যে তোমাকে সেই কোলে করে নিয়ে চলে গেছিল সবাই দর্শকরা, যে এত ছোট তবলা বাজায়, কিভাবে বাজায়, হ্যাঁ, কেউ পকেটে চকলেট গুজে দিচ্ছে, কলম দিচ্ছে, টাকা দিচ্ছে, এই ঘটনাগুলো মনে পড়ে। মানে সেই তো তবলা দিয়ে শুরু হলো, তারপরে গান চর্চার সাথে কিভাবে যুক্ত হলেন আপনি? মানে পরিবার থেকে যেহেতু অনুপ্রেরণা ছিল, গানটা মানে ছোটবেলায়, আজ ওই বললাম যে পরিবারের মধ্যে গান থাকার কারণে, আর আমি ভীষণ বাবা ভক্ত মানুষ ছিলাম। আচ্ছা, বাবা ছাড়া আমার জীবনে কেউ নাই আমি মনে করি। তো বাবা ভক্ত থাকার কারণে আমি ঘুমাতাম বাবার সঙ্গে, এবং বাবা স্টুডেন্টদের গান শেখাতে যেত, সেখানেও আমি তার সঙ্গেই যেতাম। আচ্ছা, মানে আমাকে ঘুম পাড়িয়ে না রেখে সে যেতে পারতো না স্টুডেন্টদের কাছে, যে ও জেগে গেলেই ও আমার পিছ ধরবে। আচ্ছা, তো ওখান থেকেই গান, ভালো ভালো গান শুনতে শুনতে কানটা তখনই পেকে গিয়েছিল, হ্যাঁ, তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবং গান বাজনা টোটালি কিন্তু সেন্সের জিনিস। আমি মনে করি, আমার বাবাও বলতেন সবসময়, আমিও বলি, যে গানটা না শেখার থেকে শোনাটা বেশি প্রয়োজন। কেন শ্রবণে গুরুমুখী বিদ্যা বলে না, যত শুনবে তত সেটা অ্যাকুরেসি বাড়বে, হ্যাঁ, রপ্ত করতে পারবে। শিক্ষাটা তো অবশ্যই দরকার। আপনি বলছিলেন যে বাবা ভক্ত মানুষ ছিলেন আপনি, কিন্তু বাবা যখন গুরু হয়ে গেলেন, মানে সঙ্গীতের গুরু হয়ে গেলেন, তখন ভালোবাসার জায়গাটা কি বেড়ে গেল না কিছুটা ভয় কাজ করতো? বাবা আরো বেশি ভালোবাসতো আমাকে। আমরা তিন ভাইয়ের মধ্যে আমাকে বেশি ভালোবাসতো, কারণ আমি না, আমার বাবা জানতো যে ওর ভিতরে গান বাজনা টোটাল জিনিসটার একটা বিশেষ ট্যালেন্ট এর ভিতরে আছে, আমার তিন ছেলের মধ্যে শিল্প সত্তাটা আছে। হ্যাঁ, শিল্প সত্তাটা। তো বাবা এই কারণে আমাকে বেশি ভালোবাসে। আমি প্রচন্ড দুষ্টও ছিলাম, কিন্তু আমি গান করতাম। প্রথম দিকে তো তবলা বাজাতাম। তো 92 বা 93-র দিকে আমার মনে হলো যে না, আমার মনে হয় গানটাই করা উচিত। হ্যাঁ, আমি বাবাকে বললাম যে বাবা, আমি তো গান করতে চাই। তো বাবা বললো যে তুই তো সকালে এক কথা বলবি, আবার বিকালবেলা আরেকটা বলবি, তোর কথার কোনো ঠিক নেই। না বাবা, আমি সত্যি সত্যি গান করব। হ্যাঁ, তুমি বাবা আমাদের তিন ভাইয়ের উপরে রাগ করে হারমোনিয়ামটা বিক্রি করে দিয়েছিল, যা এগুলো হলো না, কেউ গান কিন্তু আমাদের তিন ভাইয়েরই কিন্তু গলা খুব ভালো। আচ্ছা, ভীষণ। আমার মেজদার গলা তো অপূর্ব সুন্দর, কিন্তু জীবনে কোনো মানুষের সামনে একটা গান কখনো তাকে গাওয়ানো যায়নি। হ্যাঁ, তো যাই হোক, আমার মনে হলো যে না, আমার গানটা করা উচিত, যেখান থেকে বলছিলাম। তো বাবাকে বললাম, বাবা তখন বললো ঠিক আছে, তুমি যদি করো। না, বাবা বলছে যে, আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমাকে একটা পুরনো হারমোনিয়াম তুমি কিনে দাও। বাবা বলছে না, আমি অভিশপ্ত জিনিস তোমাকে দেবো না। আচ্ছা, বাবা, এটা পুরনোর সঙ্গে অভিশপ্তর কি ব্যাপার আছে? শোনো, পুরোনো হারমোনিয়ামটা কেউ না কেউ বিক্রি করেছে, যার হয়তো গানটা হয় নাই, তো না হওয়া জিনিস আমি তোমাকে দেবো না। বাহ, তুমি যদি গান করো তাহলে আমি তোমাকে নতুন বানিয়ে দেবো, এবং সবচেয়ে ভালো রিডের হারমোনিয়াম তোমাকে তৈরি করে দেবো। আমাকে ইউএস এর রিডের হারমোনিয়াম বানিয়ে দিয়েছিলেন সেই সময় বাবা। সেটা নিশ্চয়ই আছে এখনো। হ্যাঁ, আছে। তো ওটা দিয়ে আমার হাতে খড়ি। আর এবং আজ অবধি বাবার কাছে ওইভাবে না বসে বসে গান শেখাটা আমার খুব একটা হয়। ওই যে শুনে শুনে যে চর্চা হয়েছে সেটাই মনে হয়। হ্যাঁ, বাবা, ওই যে বললাম না, আমি তো সবসময় বাবার সাথেই থাকতাম। আর বাবা কিভাবে গান শেখাতো, তার গান নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা চেতনা কিরকম ছিল। বাবা বলতেন গান করা যায় না, গান বলতে হয়। হ্যাঁ, তো গানের কথাটাকে যে বলা, সেই বলাটা বলার মতো বলতে হবে, সুরের মাধ্যমে। হ্যাঁ, সুরের মাধ্যমে। আর একটু গান শুনি আমরা, তারপর বাকি গল্পটা করি। ঠিক আছে, শুনি। কোন গানটি শুনছি এবার? এটা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান, একটু আনকমন, আশা করি ভালো লাগবে। গানের কথাগুলো অসম্ভব সুন্দর। আমি হারাতে জানি, খুঁজে পেতে জানি না। আমি হারাতে জানি, খুঁজে পেতে জানি না। আমি চোখ দিয়ে দিয়ে ভাবনা বাড়াতে জানি। আমি চোখ দিয়ে দিয়ে ভাবনা বাড়াতে জানি। পাবনার মানে খুঁজে নিতে জানি না, খুঁজে পেতে জানি না। আমি
হারাতে জানি, খুঁজে পেতে জানি না। সুন্দর, ভীষণ সুন্দর। আপনি টাঙ্গাইলের নিশ্চয়ই অনেক স্টেজ শো করেছেন। চ্যানেলের প্রোগ্রামগুলো হলেই আমি আসা হয় ঢাকাতে, তাছাড়া খুব একটা টাঙ্গাইলের বাইরে যাওয়া হয় না আমার। কারণ ওই আসলে তো টিউশনি নির্ভরশীল আমি, শিক্ষকতাই সারাদিন করতে হয়, শেখাতে গিয়ে অনেক ব্যস্ততার মধ্যে থাকি। আচ্ছা, আর শিক্ষকতা করতে গিয়ে এমন কি মনে হচ্ছে যে আপনার মৌলিক গানের সংখ্যাটাও আসলে খুব একটা বেশি না, খুব অল্প কিছু মৌলিক গান আপনি করেছেন, যেখানে একজন শিল্পীর স্বকীয়তা তৈরি হয় মৌলিক গানের মাধ্যমে, তো সেটা নিয়ে কোনো আক্ষেপ আছে কি? এই কারণেই নেই যে আমি আসলে আমার পছন্দ মতো যে কথাগুলো চাই সেরকম কথা খুব কম পাওয়া যায়, যে কারণে আমার ওই মৌলিক গানগুলো আর হয়ে ওঠে না। আর আগে যে মৌলিক গানের উপরে যে ভরসাটা ছিল, যে আগে যেরকম ক্যাসেট বেরোতো বা সিডি ছিল, সেই বাজারটাও এখন আর নেই, যে কারণে ওইদিকে মনোযোগী হওয়াটা মানে মাধ্যমে অনেক পরিবর্তন এসেছে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। হয়তো সিডি নেই, ক্যাসেট নেই, কিন্তু মিউজিক ভিডিও আকারে তো অনলাইনে সবাই রিলিজ করছে, নিজেদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে কাজ করছে, কিন্তু আপনার কখন ইচ্ছে করে? আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম। মানে আমার কথাটা হচ্ছে যে আমি যে গানটা করব বা গানটা সুর করব, তার মধ্যে এক্সেপশনাল কিছু বিষয় থাকতে হবে, এটা আমার রুচির জন্য। আমি ওরকম কিছু পাই না, মানে খুব একটা যে বেশি পাই তা না, যে কারণে গানগুলো ওইভাবে হয়ে ওঠে না। গানটা সুর করতে চাই আমি, যে গানটা নতুন গান আসুক, আমারও একটা নিজস্বতা থাকতে হবে, সেটা যে আমি ভাবি না তা না, কিন্তু মানে লেখাটা খুব ভালো না পেলে ভেতর থেকে সুরটাও আসে না। তো রিসেন্টলি আমি একটু চেষ্টা করছি যে নিজে কিছু লেখা যায় কিনা। আচ্ছা, হ্যাঁ, দু তিনটা গান হয়েছেও আমার। গান করে সেটা শ্রোতা দর্শক মহল পর্যন্ত পৌঁছানো, এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ, এবং সেক্ষেত্রে একটা প্রচার প্রসারের ব্যাপার থাকে গানের ক্ষেত্রেও, যে এটা এখন মার্কেটিংটাও শিল্পীকেই করতে হয়। হ্যাঁ, সেটাই। যাদেরকে আপনি শেখাচ্ছেন তাদেরকে সাধারণত কি ধরনের গানগুলো শেখানো হয়? সব ধরনের গান। আমি আমার স্টুডেন্টদের বলি সবসময় যে কোনো একটা বিশেষ ধরনের শিল্পী হওয়াটা আমি ঠিক পছন্দ করি না। আমি রবীন্দ্রও গাইবো, আমি নজরুলও গাইবো, আধুনিকও গাইবো, লালনও গাইবো, হ্যাঁ, আবার লোকগীতি গাইবো, দেশের গানও গাইবো। আমি মনে করি প্রত্যেকটা গানেরই, এই যে এত ধরনের গান, প্রত্যেকটা গানেরই নিজস্বতা আছে, কিছু স্টাইল আছে, যে সেটা থ্রোয়িং বলেন, গায়কী বলেন, সেগুলো কিন্তু ভিন্ন। এখন আপনি রবীন্দ্রসঙ্গীতকে আপনি নজরুল গীতির মতো করে গাইতে পারবেন না, হ্যাঁ, আবার নজরুল গীতিকে আপনার রবীন্দ্রসঙ্গীতের মতো করে গাইতে পারবেন না, বৈশিষ্ট্য এক এক রকম। এই জিনিসটা আমি শেখানোর চেষ্টা করি, যে যাতে ওরা বুঝে গাইতে পারে। যে আমি মনে করি না, বলে না যে রবীন্দ্রসঙ্গীতের কণ্ঠ, আসলে রবীন্দ্রনাথ সঙ্গীতের মতো কারো কণ্ঠ হয় না, হ্যাঁ, বা নজরুল গীতির কণ্ঠ, হ্যাঁ, এগুলো ভুল কথা। আমি মনে করি এগুলো শিক্ষাগত ত্রুটি। যদি কেউ মনে করে যে না আমি সব ধরনের গান গাইবো, হ্যাঁ, সেখানে তো অবশ্যই গুরুর একটা ব্যাপার অবশ্যই থাকে। আপনি যে সময়টাতে গান শিখেছেন সেই সময়টাই যে আমরা যে বলছি যে গুরুমুখী বিদ্যার কথা, গান একটি গুরুমুখী বিদ্যা, এবং যে কোনো শিল্পই আসলে গুরুমুখী বিদ্যা ছাড়া আসলে সেটা সম্ভব না। এখনকার ছেলে মেয়েদের মধ্যে কি সেই ব্যাপারটা দেখেন, তারা কি আসলে গুরুমুখী বিদ্যায় বিশ্বাসী? গুরুমুখী বিদ্যা, এখানে কিছু তো প্রবলেম আমরা ফেস করি, যে চট করে একটা বড় আর্টিস্ট হয়ে যাওয়া যায় কিভাবে, সেদিকেই দৌড়ায়। কিন্তু আমি মনে করি না, সুশিক্ষাটা খুবই জরুরি, মানে আর গুরু নির্বাচনটাও খুব জরুরি গান করার ক্ষেত্রে অন্ততপক্ষে। কারণ এটা এত সেন্সিটিভ জিনিস গানটা, সেখানে যদি কোনো কিছু কমতি থাকে না, তাহলে সেই কমতিকে নিয়ে সারা জীবন বয়ে বেড়াতে হবে। যেখানে গুরুর নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যায়ে যদি ভুল থেকে যায় বা ত্রুটি থেকে যায়, সেই ত্রুটিটা কিন্তু আসলে কখনো রিকভার করা সম্ভব না। পদ্ধতিগত জায়গার ক্ষেত্রে যদি বলি, যে আপনি যে গান শেখাচ্ছেন, গান তো নিজে গাওয়া এক জিনিস, আর শেখানো আরেক জিনিস। তো সেটা কি পদ্ধতিগত জায়গার দিক থেকে বাবার কাছ থেকে কিছুটা শিখেছেন? এটা হয়তো জেনেটিক্যালি আমার ভেতরে চলে এসেছে, জেনেটিক্যালি আসছে। কারণ দেখেন, আমার বাবা এত ভালো গান শেখাতো, যারা তার কাছে শিখেছে তারা বলতে পারবে। আমার সঙ্গে তো সবসময় দেখা হয় যে স্যারের মতো কেউ শেখাতে পারবে না, এত ভালোবেসে
এত কোলে বসিয়ে এইভাবে গান কেউ শেখাবে না। আদর করে যত্ন নিয়ে। হ্যাঁ, আর স্যার মানে এটা দ্বিতীয় বাবা। বাবা এমন মানুষ ছিলেন একজন, আমি হয়তো আজকে তো সে নেই, কিন্তু যারা তার সঙ্গে মিশেছে তারা ভুলতে পারবে না কখনো। অসাধারণ একজন ব্যক্তি, এত ভালোবাসতো। এই স্যার, আমার নিজেই দেখা বড় হওয়ার পরেও এই বাবার সেই ছাত্রছাত্রীগুলো, ইস স্যার এসে এই তো বাবার শার্টের সেন্ট দিচ্ছে, স্যার আপনার শরীরে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। আবার বাবার একটু টাক ছিল, একটু হাত দিল, বাবা স্যার আপনার টাকটা কিন্তু ভীষণ গ্লেজ করছে। হ্যাঁ, এই তো দুষ্টামি করিস না তো, তোরা সর সব। হ্যাঁ, এরকম করতো। তো বাবার সাথে এরকম সম্পর্ক ছিল। কথা বলতে তো অনেক ভালো লাগছিল, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। একদম শেষের দিকে চলে এসেছি, শুধুমাত্র একটু জানতে চাইবো যে সামনের দিনগুলোতে কোনো পরিকল্পনা আছে কিনা নতুন কোনো কিছু? নিজে লেখার চেষ্টা করব, কিছু কিছু গান, দু একটা গান আমি নিজেও বানিয়েছিও রিসেন্টলি, লেখারও চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু ভালো হচ্ছে। জি, মানে নতুন মৌলিক গানের কাজ করবেন, এটাই হচ্ছে। সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমরা আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ঠিক আছে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নুট টাওয়ার, ১১০ বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা ১২০৫। ফোন ৯৬৩২০৩০ থেকে ৪। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত ইংরেজ পদার্থবিদ স্টিফেন হকিং এর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোটাই হচ্ছে বুদ্ধিমত্তা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, দেশের গান গেয়ে শেষ করছি। পদ্মা মেঘনা সুরমা যমুনা, কত যে নদী মোহনা, এক হয়ে মিলেছে সে দেশ, সে যে আমার প্রিয় বাংলাদেশ, সে যে আমার প্রিয় বাংলাদেশ। পদ্মা মেঘনা সুরমা যমুনা, কত যে নদী মোহনা, এক হয়ে মিলেছে সে দেশ, সে যে আমার প্রিয় বাংলাদেশ, সে যে আমার প্রিয় বাংলাদেশ।